দর্শক, 5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট, সবাই আমরা জানি। কিন্তু এই যে পরিবর্তন, এটা কি ছিল শুধুই আন্দোলনের ফসল, নাকি পর্দার আড়ালে ছিল অন্য কোনো খেলা, অন্য কোনো ষড়যন্ত্র? একটা কথা বলতে পারি যে এই আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী মোহাম্মদ ইউনূস, তিনি বড় গলায় দাবি করেছেন, কোথায় কখন করেছেন আপনারা সব জানেন। তিনি বলেছেন এত সহজেই পরিবর্তন হয়নি, এটা ছিল মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যানের অংশ। মজার বিষয় হলো, না দেশে না বিদেশে কোনো মিডিয়াই তাকে প্রশ্ন করেনি তিনি কিভাবে জানেন এই মেটিকুলাস ডিজাইন সম্পর্কে। তার কি সম্পর্ক এই প্ল্যানের সঙ্গে? বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজও ইউনূসের এই স্বীকারোক্তি নিয়ে টু শব্দটি করেনি, কারণ অজ্ঞাত। ফলে 18 মাস ধরে বাংলাদেশ নামক আমটি চুষে খেয়ে ইউনূস এর আটিটি গছিয়ে দিয়ে গেছেন অন্য একটি গোষ্ঠীকে আরেকটি মেটিকুলাসলি ডিজাইনড ইলেকশনের মাধ্যমে। যাক, সে প্রসঙ্গ আজকে এটি নিয়ে কথা বলবো না। শেখ হাসিনার পতনে সেনা সম্পৃক্ততার বিষয়ে কথা বলতে চাই আসলে আজকে, কারণ এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল গণমাধ্যমে। সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার যে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র বলছে তারা, এটি ছিল গভীর ষড়যন্ত্র। এতে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা জড়িত ছিলেন। কিছু জুনিয়র কর্মকর্তা স্নাইপারের ভূমিকা পালন করেছিলেন, যারা ঢাকার বিভিন্ন অংশে ওই সময় অবস্থান নিয়েছিলেন। কি ভয়াবহ তথ্য যদি সত্য হয়। 2024 সালের 5 আগস্ট সকালে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের 3টি দল বলা হচ্ছে, যাদের সম্পর্কে এরা হলেন বিএনপি এবং জামাতের সমর্থক, ওই অবসরপ্রাপ্তরা। তারা মিরপুর ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি এবং মহাখালী ডিএইচএস এ জড়ো হয়েছিলেন। একটি দল ঢাকা ইসিবি চত্বরের দিকে, আরেকটি জাহাঙ্গীর গেটের দিকে এবং তৃতীয় দলটি মহাখালী রেল গেট পেরিয়ে বনানী ডিএইচএস এর দিকে রওনা হয়েছিল, যেখানে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আরো একটি দল অপেক্ষা করছিল। বুঝুন কি মেটিকুলাস ডিজাইন। এই মিছিলগুলোতে আমাদের এখনই একটি সেনা সরকার চাই, কোট আনকোট, এই স্লোগান দেওয়া হচ্ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসরমান দলটিতে ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন, যিনি ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন। প্রতিবেদনটি বলছে, ডিজিএফআই এর তৎকালীন কাউন্টার ইন্টেলিজেন্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী তাকে ফোন করে বলেন, শাকাওয়াত সাহেবকে বলেন, স্যার আপনি একটি স্নাইপার জোনে প্রবেশ করেছেন, আর অগ্রসর হবেন না, তার জীবন ঝুঁকির মুখে। সুপ্রিয় দর্শক, আপনারা মনে করে দেখুন, ঠিক এই বক্তব্যটি রাওয়া ক্লাবের এক অনুষ্ঠানে বলেছিলেন বক্তৃতাকালে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শাকাওয়াত। তার মানে এই অভিযোগটির অন্তত একটি সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। ব্রিগেডিয়ার শাকাওয়াতের ওই যে ভিডিওটি, ওই কথাটি, ওই ক্লিপটি ইউটিউব এবং ফেসবুক খুঁজেই পাবেন। এটির জন্য তিনি আলোচিত সমালোচিত হয়েছেন ব্যাপক। এদিকে গত 6 এপ্রিল এবছরের এক টেলিভিশন সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 2024 সালের 5 আগস্টের 8 দিন আগে একজন সেনা কর্মকর্তা তাকে স্নাইপারদের থেকে সতর্ক থাকতে বলেছেন। বুঝুন স্নাইপার নিয়ে কি হাইপ তোলা হলো, যে স্নাইপাররা ততদিনে ঢাকার বিভিন্ন অংশে অবস্থান নিয়েছিল। আসিফ নজরুলের সাক্ষাৎকার এবং এই প্রতিবেদনের, নর্থ ইস্টের প্রতিবেদনের দাবি অনুযায়ী এটাও আসলে তাহলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওই সেনা কর্মকর্তা আসিফ নজরুলের বাড়িতে বা বাসায় তার সাথে দেখা করেছিলেন, আসিফ নজরুল বলেছেন, কিন্তু তিনি ওই কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করেননি। আসলে এগুলো তদন্তের আওতায় আসলে সব ঘটনা জাতির ইতিহাসের কারণে কিন্তু এগুলো উন্মোচিত হওয়া দরকার। 2024 আন্দোলনে আপনারা মনে করে দেখুন, এই স্নাইপার ইস্যুটি জনমনে কেমন ক্ষোভ সৃষ্টি করেছিল এবং শেখ হাসিনা সরকারের বিপক্ষে সকলকে ক্ষুব্ধ করেছিল। আমরাও ক্ষুব্ধ হয়েছিলাম। এভাবে পাখির মতো মানুষ হত্যা করা কোন সরকারের কাজ হতে পারে না। কিন্তু আসলে ভেতরের গুরুত্ব আসলে অন্য খেলায় ব্যস্ত ছিল। সবাই জানেন, গণভবন অভিমুখে পদযাত্রার ডাক ছিল 6 আগস্ট, এটা আপনারা জানেনি। কিন্তু হঠাৎ সেই কর্মসূচি এগিয়ে আনা হলো 5 আগস্ট। হঠাৎ করে দেশে তখন কারফিউ চলছিল, মনে করে দেখুন। বিএনপি জামাত সমর্থক এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের রাজধানীতে প্রবেশ আটকাতে ঢাকার প্রবেশ পথগুলোতে গোলন্দাজ বাহিনীর নেতৃত্বে ব্যারিকেড বসানো হয়েছিল। সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রধানরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন, গভীর রাত পর্যন্ত কিচ্ছু টেনশন করবেন না, আমরা সব সামাল দেব। ঘটনা শুনুন এই প্রতিবেদন কি বলছে। উত্তরের প্রবেশ পথে 5 তারিখের জন্য দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার রফিক। এই প্রতিবেদন বলছে, রফিকের অধীনস্থ সৈন্যরা লাউড স্পিকারে ঘোষণা করতে থাকেন, কোট আনকোট, কোনো কারফিউ নেই, আপনারা ঢাকার দিকে এগিয়ে যেতে পারেন। জনতা প্রথমে বিশ্বাস করেনি, আসলে সেনাবাহিনীকে বিশ্বাস করে মরবে নাকি। কিন্তু সেনাদের ক্রমাগত যে স্বাগত জানানোর ভঙ্গিতে তারা শেষ পর্যন্ত আশ্বস্ত হয়ে ঢাকায় প্রবেশ করেন, জনতা প্রবেশ করেন। ইউটিউবের বরাতে একাধিক সূত্রের মাধ্যমে আপনারা এটাও জেনেছেন যে 2024 4 আগস্ট রাতে বিএনপি চেয়ারপারসনের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে যোগাযোগ করেছেন। আসলে বলা হয়েছে তাকে ডাকা হয়েছে, এটি ভিডিও ক্লিপও ইউটিউব ফেসবুকে আছে। আসলে যে তাকে ডেকে পাঠিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তিনি পারেন কিনা
জেনারেল ওয়াকার পরদিন সকালে মানে 5 আগস্ট মেজর জেনারেল আকবরকে বিএনপি এবং সরকার বিরোধী রাজনৈতিক নেতাদের সেনানিবাসে নিয়ে আসার দায়িত্ব দেন। কিভাবে তিনি দায়িত্ব দেন? তখন তো দেশে নির্বাচিত সরকার রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, তিনি কি করে এই দায়িত্ব পালন করেন? এই প্রশ্নগুলো আসলে অভিযোগ হলে সেটিকে সমূলে বিনাশ করা দরকার, সত্য হলে এর সঠিক বিচার করা দরকার। দেশের প্রতিটি মানুষ কিন্তু সচেতন মানুষ এটি মনে করে। প্রতিবেদনে বলা হয়েছে জেনারেল ওয়াকার 24 জুন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করার 1 সপ্তাহ পর 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। শুরুর দিকে এটি অত্যন্ত নিরীহ এবং একটি নির্দোষ আন্দোলন ছিল, সকলেই এটি স্বীকার করেন। অভিযোগ রয়েছে তৎকালীন ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক এবং একদল উচ্চাকাঙ্ক্ষী সেনা কর্মকর্তার নেতৃত্বে এই কোটা আন্দোলনটি পরিচালিত হয়েছিল বা সূচিত হয়েছিল। এর ধারাবাহিকতায় 16 জুলাই রংপুরের অজ্ঞাত হামলাকারীর গুলিতে আবু সাইদ নিহত হলে আন্দোলনটি সহিংস হয়ে ওঠে। অর্থাৎ এই হত্যাকে কাজে লাগানো হয়। যদিও এই হত্যা, মৃত্যু এটি নিয়ে নানান কথা আছে, আমি সে আলোচনায় এই প্রতিবেদনে যাচ্ছি না। নর্থ ইস্টের প্রতিবেদন জানাচ্ছে নাহিদ ইসলাম